আমাদের একটা ছেলে ছিল, ওর বয়স প্রায় 21 বছর ছিল। সেদিন 2019-এ 31-এর দিন কাজের ওখান থেকে ফিরছিল। পিছন দিক থেকে একটা বাস আসছিল, বাসটা ওকে এসে ধাক্কা মারলো। আমাদের তো আর কিছুই নেই, দুজনের জীবন শেষ হয়ে গেছিল। খবরটা শুনে আমি পুরো অজ্ঞান হয়ে গেছিলাম। আমি এমন অবস্থায় চলে গেছিলাম, আমার এমন কন্ডিশন হয়ে গেছিল যে আমি বুঝতেই পারছিলাম না যে এখন কি হবে। আমাদের তো আর কেউ রইলো না সামনে পিছনে। মানে আমাদের সংসার চালানোটাও খুব কঠিন হয়ে দাঁড়ালো। কাজেও একদম মন বসতো না, কিছু করতে ভালো লাগতো না, খেতে ইচ্ছা করতো না, কাজ করতেও না। তারপরে একজন ডাক্তার না করে দিয়েছিল যে আপনার এত বয়স হয়ে গেছে, এই 2 বছরে 43 বছর বয়স হয়ে গেছে, অনেকটাই বয়স, আপনার আর নর্মাল ভাবে কিছু হবে না। উনি বললেন যে আপনি আইভিএফ করান, ওখানে যান। তারপরে আমরা ওখানে গেলাম, মনীষা ম্যামের সাথে দেখা করলাম। দেখুন, যে এজ গ্রুপে মিনা আমাদের কাছে এসেছিল, কাজটা একটু চ্যালেঞ্জিং ছিল। সবাই জানে বয়স বাড়ার সাথে সাথে আইভিএফ এর সাকসেস রেট কমতে শুরু করে। উনি 2 বছর আগে নিজের সন্তানকে হারিয়েছিল, আর এই স্বামী স্ত্রী দুজনে যে অবস্থায় ছিল, মেন্টালি পুরোপুরি ভেঙে পড়েছিল। তাই আমার মনে হয়েছিল ওনারা যদি একটা বাচ্চা পান তাহলে বেঁচে থাকার কারণ পাবেন, না হলে ওরা আশা ছেড়েই দিয়েছিল। তারপরে উনি বসিয়ে বোঝালেন 1 ঘন্টা ধরে, বললেন যে আপনারা দুজনে একদম টেনশন করবেন না, শারীরিক ভাবে সুস্থ সবল হলেও চিকিৎসার মাধ্যমে আপনাদের সন্তান হবে। এরকমটা নয় যে আপনি টেনশনও করবেন আর আমরা সবকিছু করব, তাহলে টেনশনের জন্য বাচ্চা টিকবেই না। তাছাড়া কোনো গাড়ি ঘোড়া পাওয়া যেত না, বাসে করে এদিক ওদিকে যেতাম, ফলে বাচ্চাটার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, মানে 3 মাস পরে। দ্বিতীয়বার আবার চিকিৎসা শুরু হলো, সেই চিকিৎসার বাচ্চা আবার এলো, কিন্তু ওই করোনার জন্য ওর গ্রোথ হলো না, বাড়তে পারলো না। তৃতীয়বার আমরা আবার হাসপাতালে গেলাম, ম্যাম ফোন করে ডেকে পাঠালো যে আপনাদের আসতেই হবে, যেভাবেই হোক আপনাদের কোলে আমরা বাচ্চা দেবই। ম্যাম বললেন এবার আমাদের তরফ থেকে করছি, যত খরচই হোক, যা কিছু লাগবে, ওষুধপত্র সব উনি নিজে দিয়েছেন হাসপাতালের তরফ থেকে। মনীষা বাজপেয়ীর কাছে যখন এসেছিল তখন মনীষা বাজপেয়ী আমাকে জিজ্ঞেস করেছিল, তো আমি বলেছিলাম যে ওনাদের পুরো হেল্প করতে হবে, বিনা পয়সায় করতে হবে। আর উনি খুব খুশি। ওনার একটা মেয়েও আছে, এখন বয়স 4 বছর। ওর নাম গৌরী রাখবো ভেবেছিলাম, কিন্তু আমরা গৌরবী রেখেছি ওর নাম, মানে আমাদের পরিবারের আবার গর্ব ফিরে এসেছে। পারিবারিক গর্ব থেকে শুরু করে একটা শিশুর স্বর ফিরিয়ে আনা পর্যন্ত এই গভীর ব্যক্তিগত লড়াইয়ের মধ্যে পিএমসিএইচ এর সহানুভূতির প্রকৃত রূপ দেখা যায়। এই মিশনটা 2015 সালে এক নাটকীয় মোড় নেয়, যখন একটা সাধারণ ইএনটি ক্যাম্প থেকে গুরুতর এবং ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজনীয়তা ধরা পড়ে। ক্যাম্প চলাকালীন রাহুল একজন ডাক্তারকে হার্ট ব্রেকিং ফলাফল দিতে দেখেন। একটা বাচ্চা ছেলে কানে আর শুনতে পাবে না, এমনকি মেশিনের সাহায্যেও নয়। রাহুলের কৌতূহল এবং সহানুভূতি জেগে ওঠে। ডাক্তার কনফার্ম করলেন যে একটা সলিউশন আছে, ককলেয়ার ইমপ্লান্ট। কিন্তু সেই সময় এর খরচ ছিল প্রায় 10 লক্ষ টাকা। রাহুলের কাছে বাচ্চাটার ভবিষ্যতের তুলনায় খরচটা তুচ্ছ ছিল। পিএমসিএইচ এ সার্জারি বিনামূল্যে হয়ে যাওয়ায় এবং ডাক্তার ওনার ফি না নেওয়ায় ওষুধ কোম্পানিগুলো তখন বিনামূল্যে ওষুধপত্র দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এর ফলস্বরূপ এক অসাধারণ পরিবর্তনের ঢেউ দেখা দেয়। শেষ পর্যন্ত 60 জন বাচ্চা কানে শুনতে পায়। এরকমই একটা পরিবার ছিল উদয়পুরের কাছে একটা ছোট্ট গ্রামের বাসিন্দা আমজাদ রাজা। বহু বছর ধরে আমজাদের জীবন সাইলেন্ট ছিল। সে শুনতে বা কথা বলতে পারত না। এখানে প্যাসিফিক হসপিটালে এলাম, এখানে এসে জানতে পারলাম যে সার্জারি হয়।
কথা বলার বা শোনার এটাই চিকিৎসা যে সার্জারি করাতে হবে, তাহলে আপনার ছেলে নর্মাল হয়ে যাবে। রোগীর সিটি স্ক্যান এবং এমআরআই করা হয়েছিল, আর তাতে আমরা জানতে পারলাম সবকিছু নর্মাল ছিল, ফ্রেমওয়ার্ক নর্মাল ছিল, শুধুমাত্র সেন্সরি নিউরাল হিয়ারিং লস, তার মানে নার্ভ সামান্য ড্যামেজ হয়েছিল কোনোভাবে। তাই এই রোগীকে ককলিয়ার ইমপ্লান্ট নামক একটা অপারেশন করানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তারপরে ও খুব ভালোভাবে শুনতে পারবে, কোনো অসুবিধা হবে না। যে ডেডিকেটেড চিকিৎসকের দল এই বিশাল আকারের অভিযানটা পরিচালনা করেছিলেন, এখন তারাই সম্পূর্ণভাবে এই একটি শিশুর উপর মনোযোগ দিচ্ছেন, যেটাতে প্রমাণ হয়েছে যে পিএমসিএইচ এর লক্ষ্য শুধুমাত্র কেয়ার করাই নয়, বরং একটা জীবনকে আবার নতুন করে ফিরিয়ে দেওয়া। একটা লাইন যেটা কর্পোরেট ওয়ার্ল্ডে বেশ প্রচলিত, প্রফিট ফর মি অ্যান্ড লস ফর সোসাইটি, আমরা এটাকে উল্টে দিয়েছি, প্রফিট ফর সোসাইটি অ্যান্ড লস ফর মি। আমাদের যা প্রফিট হয় সেটা আমরা সোসাইটির মধ্যে ভাগ করে দিই, আমরা ততটাই রাখি যতটা আমাদের প্রয়োজন। সমস্ত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও অর্জন করা এই জয়গুলো আস্থা এবং সহজলভ্যতার উপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতির প্রত্যক্ষ ফলাফল। আমার মনে কোনো লোভ নেই, কিন্তু যদি ডাক্তারদের মনে বা আমাদের কোনো স্টাফের মনে থাকে, তাহলে দিনের শেষে যে কাজগুলো হচ্ছে সেগুলো হতে পারতো না। মানে এই দলে যদি কোনো লোভী মানুষ ঢুকে পড়ে, তাহলে আলটিমেটলি যে গরিব লোকটা হাসপাতালে আসছে সে সমস্যায় পড়বে বা তাকে শোষণ করা হবে। জরুরি চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত হোক বা 5 লক্ষ টাকার বিনামূল্যের ওষুধ অ্যাপ্রুভ করা হোক, চেয়ারম্যানের প্রায়োরিটি হল সবসময় ইমিডিয়েটলি উপস্থিত থাকা। একটা মূল নীতি যেটা অসম্ভবকে সম্ভব করে তোলে প্রত্যেক দিন। এত বড় একটা জার্নি যেটা সবসময় টাকা পয়সার থেকে বেশি মানবিক চেতনাকে মূল্য দেয়, সেটা একার পক্ষে করা সম্ভবই নয়। চেয়ারম্যানের এই মিশনে আবেগ এবং কৌশলগত সমর্থন জুগিয়ে চলেছেন তার স্ত্রী এবং কনস্ট্যান্ট পার্টনার ডিরেক্টর প্রীতি আগরওয়াল। পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ওই সামলায়, আর ও প্রথম দিন থেকে, মানে ডেন্টাল কলেজ থেকে আমাদের ইউনিভার্সিটি পর্যন্ত, ও সব জায়গায় ইনভলভ রয়েছে, আমার পাশে থেকেছে। ওর বিজি স্কেডিউল থাকা সত্ত্বেও আমাদেরকে সব সময় টাইম দেয়, খুব লাভিং, খুব কেয়ারিং, খুবই রেসপন্সিবল, একজন ভালো বাবা, যেগুলো একজন স্ত্রী সব সময় চায়। আমিও অফিস যাই, তাই আমরা লাঞ্চ একসাথেই করি। আমি অফিস থেকে 3টে নাগাদ চলে আসি, তারপরে রাহুল চলে আসে 6টার মধ্যে, তারপর 6টা থেকে 7টা, 7:30 পর্যন্ত আমরা ড্রাইভে বেরোই। সেই সময় আমাদের মধ্যে অনেক কথা হয়, তারপর আমরা তাড়াতাড়ি ডিনার সেরে নিই। ও গসিপ করতে থাকে ফ্যামিলিতে কি চলছে না চলছে, আর মানে নতুন কিছু রিলিজ নিয়ে বলে। আজ আমানতের একটা কল এসেছিল, ওই বেবি শাওয়ারের জন্য ইনভাইট করতে কল করেছিল। প্রীতি রোজ মেয়েকে 3বার করে ফোন করে, আমি 2-3 দিনে একবার ফোন করি, ও আমাকে ফোন করতেই থাকে, দে আমাকে দে না। কি মা, কেমন আছিস বল, কি করছিস এখন? আমাদের হসপিটালে যে ইন্সপেকশন হয়েছে ওটা দারুণ হয়েছে। আমান খুবই সেন্সিবল ছেলে, অর্থোপেডিক আর গাইনিকের জন্য এসেছিল। ও আচ্ছা, তখন 11টা ছিল না? 11 ছিল। খুবই স্মার্ট ছেলে। আমার মধ্যে যে মাইনাস পয়েন্টগুলো আছে, যেমন আমি ডেটা ম্যানেজমেন্ট ভালো পারি না, কারণ সেই সময় এগুলো শিখিনি। কারণ ওই সময় কিন্তু আরেকটা অপারেশন হয়ে যেতে পারে, তাই না? আমি আবার টিম বিল্ডিং খুব ভালো করতে পারি, ডেটা ম্যানেজমেন্ট পারি না, তাই ও ডেটা ম্যানেজমেন্টটা করে দেয়। আমি ওকে টিম বিল্ডিং শেখাই, যে টিম কিভাবে বানাতে হয়। डर डर के आना यहाँ पर